একজন নিষ্ঠুর চিপকে শেষ করতে গিয়ে এক সাধারণ মেয়েকে শিখতে হলো ভয়ঙ্কর কালো জাদু। কিন্তু প্রতিশোধের নেশায় সে এমন এক শক্তির কাছে নিজেকে সঁপে দিল যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ ছিল না। এক এক করে তার শত্রুরা ভয়ঙ্কর পরিণতির শিকার হতে থাকে, কিন্তু সে জানতো না তার সবচেয়ে বড় শত্রুর সঙ্গে জড়িয়ে আছে এমন এক সম্পর্ক যা জানার পর হয়তো তার পুরো প্রতিশোধের গল্পটাই বদলে যেত। শেষ পর্যন্ত কি সে তার প্রতিশোধ নিতে পারবে, নাকি কালো জাদুর ভয়ঙ্কর শক্তি কেড়ে নেবে তার জীবন? চলুন শুরু থেকে জেনে নেওয়া যাক এই ভয়ঙ্কর প্রতিশোধের পুরো গল্প। মুভির শুরুতেই আমরা বিসমান নামের এক গুন্ডাকে দেখতে পাই, যে একজন শেমানের কাছে এসেছিল। সে চাচ্ছিল তার গ্রামের চিপকে যেন শেষ করে দেওয়া হয়, কারণ চিপ মারা যাওয়ার পর বিসমানই নিজের গ্রামে চিপ হতে পারবে। বিসমানের গ্রামের নাম ছিল ক্যারাং শেতান। এরপর আমরা দেখি বিসমান গ্রামে চিপ হয়ে গেছে এবং সেই গ্রামের মানুষের উপর অত্যাচার করতে শুরু করে। বিসমানের বিশেষ 3 সঙ্গী ছিল: বান্তেং, কাবি এবং লাভো। বিসমানের প্রতিটি আদেশেই তারা মেনে চলত। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা সুজানা নামের এক মেয়েকে দেখতে পাই, যার স্কুটি স্টার্ট হচ্ছিল না। তখন প্রমোজা নামের এক ব্যক্তি তাকে সাহায্য করে। সে কেরাং শেতাং গ্রামে কাউকে খুঁজতে এসেছিল এবং গ্রামের চিপের সঙ্গেও দেখা করতে চেয়েছিল। প্রমোজা সুজানার স্কুটি ঠিক করে দেয় এবং প্রথম দেখাতেই সুজানার তাকে ভালো লেগে যায়। এরপর প্রমোজা সুজানার কাছে বিসমানের কথা জানতে চায়। সুজানা তাকে জানায় যে বিসমান অফিসে নেই। এরপর সুজানা সেখান থেকে চলে যায়। প্রমোজা গ্রামের চিপের অফিসে যায়, কিন্তু সেখানে বিসমান ছিল না। সেখানে থাকা একজন অফিসার প্রমোজাকে একটি ফর্ম পূরণ করতে বলে এবং অন্য একদিন সেখানে আসতে বলে। এরপর আমরা সুজানাকে তার বাড়িতে দেখতে পাই। সেখানে তার মায়ের কাছ থেকে জানা যায় বিসমান সুজানাকে বিয়ে করতে চায় এবং প্রায়ই তার জন্য উপহার পাঠায়। কিন্তু সুজানা বিসমানকে বিয়ে করতে চায় না। এমনকি তার বাবাও চান না যে সুজানার বিয়ে বিসমানের সঙ্গে হোক, কারণ বিসমান ভালো মানুষ ছিল না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখন গ্রামের কয়েকজন মানুষ সুজানার বাড়িতে আসে। তারা সুজানার বাবার কাছে সাহায্য চাইতে এসেছিল, কারণ পুরো গ্রামের মধ্যে একমাত্র তার বাবাই বিসমানের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন। কিন্তু কাবিল, আবু এবং বান্তেং লুকিয়ে তাদের সব কথা শুনছিল। গ্রামের লোকেরা জানায় সুজানা বাবা একজন খুব ভালো মানুষ এবং পুরো গ্রামের মানুষ তাকে পছন্দ করে। তাই 2 মাস পর যে চিফ নির্বাচন হওয়ার কথা, সেখানে তিনি দাঁড়ালে জিতে যেতে পারেন। বিসমানের অত্যাচারে সবে অতিষ্ঠ হয়ে পড়েছিল, তাই সুজানা বাবা নির্বাচনে দাঁড়াতে রাজি হয়ে যান। বিসমানের লোকেরা গিয়ে তাকে সবকিছু জানিয়ে দেয়। এরপর বিসমান তার সেমানকে দিয়ে সুজানার বাবার উপর কালো জাদু করায়, যাতে তাকেও শেষ করে দেওয়া যায়। এর আগেও সেই গ্রামের সাবেক চিপের সঙ্গেই একই কাজ করেছিলেন। সেমান যে কালো জাদু সুজানার বাবার উপর করেছিল, সেটা ছিল অত্যন্ত শক্তিশালী। সেখান থেকে বেঁচে যাওয়া প্রায় অসম্ভব ছিল। সেমান জানায় সুজানার বাবা আর বাঁচবে না এবং মারা যাবে। অন্যদিকে বাড়িতে সুজানার বাবা মা ঘুমিয়েছিলেন। অবশেষে সেমানের করা কালো জাদু সুজানার বাড়িতে পৌঁছে যায়। আগুনের একটি গোলার মতো সেটি বাড়ির ছাদ ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং সুজানার বাবার শরীরে আগুন ধরে যায়। সুজানা বাবা নিজের শরীরে পানি ঢালতে থাকেন, কিন্তু তারপরও তার প্রচণ্ড গরম লাগছিল। কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীরে ফোস্কা পড়ে যায়। সে ফোস্কা থেকে এল জাতীয় কিছু বের হয়ে আসছিল, যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এরপর সুজানা মা তাকে জানায় কেউ তার বাবার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। তাই তিনি সুজানাকে তার বাবার কাছে যেতে দেন না। শেষ পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণায় সুজানার বাবা মারা যান। পরের দিন সুজানার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে বিসমানের লোক কাবে গিয়ে তাকে জানায় যে তার স্ত্রী সুরা সুজানাদের বাড়িতে গেছে। বিসমান জানতো সুরা যদি সুজানাকে গিয়ে সব সত্যি বলে দেয়, তাহলে সুজানা জানতে পারবে যে তার বাবার উপর কালো জাদু বিসমানাই করেছে। তাই সে কাবি, ভান্তেং এবং লাবুকে সুজানার বাড়িতে গিয়ে সুরাকে তার কাছে নিয়ে আসতে বলে। কিন্তু তারা সুজানার বাড়িতে পৌঁছানোর আগেই সুরা সুজানাকে সবকিছু বলে দেয়। সে জানায় বিসমান ওই গ্রামের পুরনো চিপুর উপর কালো জাদু করেছিল এবং তাকে শেষ করে দিয়েছিল। আর এবার সুজানা বাবা নির্বাচনে দাঁড়াতে চাচ্ছিলেন, তাই বিসমান বুঝতে পেরেছিল সে জিতে যেতে পারেন। তাই তাকেও কালো জাদুর মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। এবার বান্তেং, লাবু এবং কাবি সুজানার বাড়িতে পৌঁছে যায়। তারা ভেবেছিল সময় মতো এসে গেছে এবং সুরা এখনও সুজানাকে কিছুই বলেনি। তারা সুরাকে তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু সুরা যেতে রাজি ছিল না। তখন বান্তেং জোর করে সুরাকে টেনে নিয়ে যেতে শুরু করে। সুরা একটি ছুরি তুলে বান্তেংয়ের দিকে তাক করে, কিন্তু বান্তেং তার কাছ থেকে ছুরিটি কেড়ে নেয়। এতে রেগে গিয়ে সুরা বান্তেংকে চড় মারতে থাকে। রাগের মাথায় বান্তেং সুরাকে জোরে ধাক্কা দেয়, ফলে সুরার মাথা দেয়ালে থাকা একটি ফেরাকে গিয়ে লাগে এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর বান্তেং, কাবি এবং লাবু সুজানাকে চুপ থাকতে বলে এবং সেখানে যা ঘটেছিল সব কিছু ভুলে যেতে বলে। কিন্তু সুজানা ভীষণ ভয় পেয়ে যায়। সে তাদের কাছ থেকে পালিয়ে যেতে শুরু করে। 3 জনও বাইক নিয়ে তার পিছনে। সুজানা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে চলে যায় এবং তারাও তাকে অনুসরণ করে। কিছু দূর যাওয়ার পর সামনের রাস্তা শেষ হয়ে যায়। সেখানে একটি গভীর ঝর্ণা ছিল। সুজানা ঝর্ণার কিনারে দাঁড়িয়েছিল এবং জায়গাটি অনেক উঁচু ছিল। 3 জনও সেখানে পৌঁছে যায়। বান্তেং সুজানাকে ভয় দেখাতে শুরু করে। এতে সুজানা খুব নার্ভাস হয়ে পড়ে। কি করবে বুঝতে না পেরে একসময় তার পা পিছলে যায় এবং সে নিচের ঝর্ণায় পড়ে যায়।
ঝর্ণার নিচে একটি ভাঙ্গা গাছ পড়েছিল। সুজানা সেই গাছের উপরে গিয়ে পড়ে এবং গাছের ধারালো ডাল তার কোমরের মধ্যে ঢুকে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে বান্দেং, কাবি এবং লাবুকিয়ে বিসমানকে সবকিছু জানায়, কিন্তু বিসমান নিজের স্ত্রীর মৃত্যুর জন্য এতটুকু দুঃখ ছিল না, বরং তার চিন্তা ছিল সুরাকি সুজানাকে সব সত্যি বলে দিয়েছে। কাবি বিসমানকে জানায় তারা ঠিক সময়ে সুজানার বাড়িতে গিয়ে পৌঁছেছিল এবং সুরাজ সুজানাকে কিছুই বলতে পারেনি। কিন্তু আমরা জানি সুজানা সুরার সঙ্গে যা ঘটেছিল সবাই দেখেছিল। এই কথা শুনে বিসমান তাদের যে কোনো মূল্যে সুজানাকে খুঁজে নিয়ে আসতে বলে, সে জীবিত থাকুক বা মারা যাক। অন্যদিকে অজ্ঞান অবস্থায় সুজানা নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। সে বারবার পাথরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল এবং এতেই তার হাড়ও ভেঙে যায়। ঠিক তখন আমরা প্রমুজাকে দেখতে পাই, যে নদীর ধারে মেডিটেশন করছিল। হঠাৎ নদীতে সুজানাকে দেখতে পেয়ে সে দ্রুত তাকে নিয়ে আন্টি গায়ত্রীর কাছে যায়। গায়ত্রী একজন সার্ভেন্টও ছিল, যার নাম ছিল বাবুক। গায়ত্রী সুজানাকে পরীক্ষা করে প্রমুজাকে জানায় যে সুজানা খুবই গুরুতর আহত, তার হাড় ঠিক হতে সময় লাগবে। সবচেয়ে বড় কথা, সে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে সেখান থেকে মানসিকভাবে সুস্থ হতেও অনেক সময় লাগবে। এভাবে 2 সপ্তাহ কেটে যায়। প্রমুজা ও গায়ত্রী সুজানার যত্ন নিতে থাকে। 2 সপ্তাহ পর সুজানার জ্ঞান ফিরে আসে। সে তার সামনে গায়ত্রী, প্রমুজা ও বাবুককে দেখতে পায়। গায়ত্রী তাকে জানায় সে কোথায় আছে এবং তারা কারা। সুজানা সেখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু সে তখনও অনেক দুর্বল ছিল এবং তার হাড় পুরোপুরি ঠিক হয়নি। তাই প্রমুজা আরও কয়েকদিন তার যত্ন নেয়। একসময় সুজানা 2 পা পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর প্রমুজা যখন রান্না করেছিল, সুজানা তার কাছে যায়। প্রমুজা তাকে জানায় তারা দুজন আগে একবার দেখা করেছিল, যদি সম্ভবত সুজানা সেটা মনে নেই, কিন্তু সুজানা বলে তার সব কিছু মনে আছে। এরপর আমরা দেখি গায়ত্রীর কাছে একজন মহিলা তার সন্তানকে নিয়ে আসে। মহিলাটি ভীষণ সমস্যায় ছিল। সুজানা ও প্রমুজা লুকিয়ে তাদের কথা শুনছিল। মহিলাটি গায়ত্রীর কাছে সাহায্য চাইতে এসেছিল, কারণ তার স্বামী তাকে ও তার সন্তানকে অনেক মারধর করত। তাই সে চাচ্ছিল গায়ত্রী যেন কালো জাদু ব্যবহার করে তার স্বামীকে শেষ করে দেয়। মহিলাটির কথা শুনে প্রমুজা বুঝতে পারে গায়ত্রী আসলে কী কাজ করে। সে দ্রুত গিয়ে গায়ত্রীর রিচুয়াল রুমের দরজা নক করে বা ভেঙে ভেতরে ঢুকে যায়। সেখানে সে কালো জাদুর অনেক জিনিসপত্র দেখতে পায়। প্রমুজা এতদিন ভেবেছিল গায়ত্রী একজন হিলার, কিন্তু সে একজন হিলার হওয়ার পাশাপাশি কালো জাদুর একজন চর্চাকারীও ছিল। প্রমুজা আসলে গায়ত্রীর কাছ থেকে হিলিং শেখার জন্যই এখানে এসেছিল। কিন্তু গায়ত্রীর সত্য জানার পর সে খুব ভয় পেয়ে যায়। তখন গায়ত্রী তাকে বলে যদি তার ভয় লাগে তাহলে সে চাইলে সেখান থেকে চলে যেতে পারে। এরপর প্রমুজা সেখান থেকে চলে যায়। কিন্তু তার সম্পূর্ণ বিপরীত ছিল সুজানা, কারণ কালো জাদু দেখে তার একটুও ভয় লাগেনি, বরং সে গায়ত্রীকে কালো জাদু শিখতে বলে, যাতে সে বিসমানের কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। তখন গায়ত্রী সুজানাকে সব সত্য জানায়। সে বলে একবার কালো জাদু শেখা শুরু করলেই আর পিছনে ফিরে আসা যায় না, আর শেষ পর্যন্ত সুজানাকে নরকে যেতে হবে। কিন্তু সুজানা কালো জাদু শিখবেই, কারণ যারা তার এবং তার পরিবারের সঙ্গে অন্যায় করেছে তাদের সবার কাছ থেকে সে প্রতিশোধ নিতে চায়। সুজানা রাগ ও প্রতিশোধের ইচ্ছা দেখে গায়ত্রী তাকে জানায় সে অনেকদিন ধরে এমন একজনকে খুঁজছিল যার কাছে নিজের শিক্ষা ও জ্ঞান তুলে দিতে পারবে। গায়ত্রী মনে হয়েছিল সে ব্যক্তি প্রমুজা, কিন্তু প্রমুজার উদ্দেশ্য ছিল শুধু হিলিং শেখা। এরপর গায়ত্রী সুজানাকে তার বিশেষ ক্ষমতার কথা জানায়। সুজানার কাছে অতিপ্রাকৃত সত্তাদের দেখার ক্ষমতা রয়েছে, কারণ সুজানা 2 সপ্তাহ অচেতন অবস্থায় ছিল এবং মূলত সে তখন প্রায় মারা গিয়েছিল। কিন্তু গায়ত্রী তার আত্মাকে শরীরের সঙ্গে যুক্ত করে রেখেছিল, কারণ সুজানা মিডল ওয়ার্ল্ডে আটকে গিয়েছিল, অর্থাৎ মৃতদের জগৎ এবং মানুষদের জগতের মাঝখানে। এই কারণেই এখন সে অতিপ্রাকৃত সত্তাতে দেখতে পায়। গায়ত্রী এই বিষয়টাই জানতো, কারণ বাবুককে গায়ত্রী ও সুজানা ছাড়া আর কেউ দেখতে পারে না, কারণ বাবুক আসলেই একজন জিন। হ্যাঁ, এটাই ছিল সিনেমার অন্যতম বড় শকিং টুইস্ট। বাবুক গায়ত্রীর প্রতিটি আদেশ মেনে চলত এবং তাকে সাহায্য করত। বিনিময়ে গায়ত্রী তার কাজের ধরন অনুযায়ী বাবুককে স্যাক্রিফাইস করত। ছোট কাজের জন্য সে কাক ও রেভেন ফাঁকির বলি দিত, আর বড় কাজের জন্য তাকে ছাগলের বলি দিতে হতো। এরপর গায়ত্রী সুজানাকে জানায় প্রথমে তাকে একটি হোয়াইট ফাস্ট করতে হবে। এর মধ্যেই তাকে 7 দিন ও 7 রাত দাঁড়িয়ে থাকতে হবে। এই পুরো সময় সে ঘুমাতে পারবে না এবং কিছু খেতেও পারবে না। হোয়াইট ফাস্ট শেষ হলে সুজানাকে সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের পানিতে গোসল করতে হবে এবং প্রার্থনা করতে হবে। এরপর তাকে একটি গুহায় গিয়ে 40 দিন মেডিটেশন করতে হবে। 40 দিন পূর্ণ হলে সেই গুহা থেকে অনেক জিন তার সামনে আসবে। তাদের মধ্যে এমন একজন জিন থাকবে যে সুজানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, যেমন গায়ত্রীর সঙ্গে বাবুক ছিল। সেই জিন সুজানাকে একটি ড্যাগারও দিবে, যে ড্যাগারের সাহায্যেই সুজানা কালো জাদু করতে পারে। ইন্দোনেশিয়ান অনেক হরর সিনেমাতে আমরা দেখেছি ড্যাগার একটি বিশেষ জিনিস এবং এর সাহায্যে কালো জাদু করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো সেই ড্যাগারের সঙ্গে জিনটিও যুক্ত থাকবে। সুজানা গায়ত্রী বলা সব কিছু করে, অবশেষে সে একজন সামঞ্জস্যপূর্ণ জিনও পেয়ে যায়। সে জিন তাকে একটি গোপন ড্যাগার দেয়। এরপর গায়ত্রী সুজানাকে সব কিছু শেখাতে শুরু করে। তার জানা সমস্ত কালো জাদু সে সুজানাকে শিখিয়ে দেয়। অন্যদিকে আমরা প্রমুজাকে বিসমানের অফিসে দেখতে পাই। সে বিসমানকে জানায় যে সে তার বাবাকে খুঁজতে সেখানে এসেছে। সে বিসমানকে তার বাবার নাম বলে। তার বাবার নাম শুনে বিসমান প্রচণ্ড রেগে যায়।
সে প্রমোজাকে বলে তার বাবা একজন খুব খারাপ মানুষ ছিলেন এবং তিনি মারা গেছেন। এ কথা বলে বিসমান সেখান থেকে চলে যায় এবং প্রমোজাকেও চলে যেতে বলে। ফলে প্রমোজা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সুজানাকে দেখতে পাই যে নিজের গ্রামে ফিরে এসেছে। বাড়িতে গিয়ে সে দেখতে পায় তার মা খুবই খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে এবং তার প্রচণ্ড জ্বরও হয়েছে। সুজানার মা তাকে জানায় সুজানা নিখোঁজ হওয়ার পর বান্তেক, গাবি এবং লাবু প্রতিদিন তাদের বাড়িতে আসতো। তারা তার মাকে রান্না করতে বাধ্য করত। তার খাবার তাদের পছন্দ না হলে তারা তিনজন মিলে তাকে মারধর করত। মায়ের এই ভয়ঙ্কর অবস্থা দেখে সুজানা প্রচণ্ড রেগে যায়, কিন্তু তার চোখের সামনেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন সুজানার একমাত্র লক্ষ্য ছিল বিসমান ও তার লোকদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। পরের দিন সুজানা তার মায়ের শেষকৃত্য করে। সেখানে তার সঙ্গে প্রমোজার দেখা হয়। প্রমোজা সেখানে নিজের বাবার কবর খুঁজছিল। সুজানার মায়ের মৃত্যুর কথা শুনে প্রমোজা খুবই কষ্ট পায়। কথা বলতে বলতে সুজানা প্রমোজাকে জানায় সে তাকে পছন্দ করে। প্রমোজাও জানায় প্রথম দেখাতেই তার সুজানাকে ভালো লেগে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই সেখানে বিসমান আসে, যে মনে করছিল সুজানা এখনও জানে না যে তার বাবাকে বিসমানও শেষ করেছে। বিসমান সুজানাকে জানায় যে সে তাকে বিয়ে করতে চায়। সুজানা তখন খুব চালাকি করে একটি শর্ত দেয়। সে বলে বিসমানকে সে বিয়ে করবে, তবে তার আগে কাবি, লাভু এবং বান্তেককে শাস্তি দিতে হবে এবং যে ব্যক্তি তার বাবার উপর কালো জাদু করছিল তাকেও খুঁজে তার সামনে হাজির করতে হবে। এই কথাগুলো কাবি, লাভু এবং বান্তেং বাইরে দাঁড়িয়ে শুনছিল। তারা ভয় পেয়ে যায় এবং সুজানার কারণে বিসমান হয়তো তাদের উপর কালো জাদু করবে, তাই বান্তেং সুজানাকে শেষ করার জন্য তার বাড়িতে ঢুকে পড়ে। তার ধারণা ছিল সুজানা পরোক্ষভাবে বিসমানের মনে তাদের বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সুজানা আগেই বান্তেংয়ের জন্য ফাঁদ তৈরি করে রেখেছিল। সে জানতো কি হতে যাচ্ছে। আমরা জানি যার সঙ্গে জিন যুক্ত থাকে সে অনেক কিছুই আগে থেকে জানতে পারে। জিন তাদের কানে ফিসফিস করে এসব তথ্য জানিয়ে দেয়। বান্তেক বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই সুজানা তার উপর কালো জাদু করে। হঠাৎ একটি বিষাক্ত সাপ বান্তেকের উপর আক্রমণ করে। বান্তেক সাপটির হাত থেকে পালাতে থাকে, কিন্তু সাপটি তাকে সর্বত্র অনুসরণ করতে থাকে। সাপটির হাত থেকে বাঁচতে বান্তেক একটি ভ্যানে উঠে পড়ে। ভ্যানের ড্রাইভার তখন বাইরে ছিল। বান্তেক ভ্যান নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সাপটি ভ্যানের ভিতরে ঢুকে যায়। এরপর সেটি বান্তেকের ফ্যানটির ভিতরে ঢুকে তার শরীরের সংবেদনশীল অঙ্গে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ভ্যানটি দুর্ঘটনা করে এবং বান্তেক মারাত্মকভাবে আহত হয়। সে কোনোভাবে ভ্যান থেকে বের হয়ে আসে, কিন্তু সুজানা কালো জাদুর মাধ্যমে ভ্যানটি তার উপর ফেলে দেয়। এতে বোঝা যায় সুজানা তখন কতটা শক্তিশালী হয়ে উঠেছিল। ভ্যানে আগুন ধরে যায়। বান্তেক কোনোভাবে ভ্যানের নিচ থেকে বের হয়ে আসে, কিন্তু এর ফলেই ভ্যানটি বিস্ফোরিত হয় এবং বান্তেকের পুরো শরীর ভয়ঙ্করভাবে পুড়ে যায়। তবুও তাকে জীবিত উদ্ধার করা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বিসমান বান্তেকের সঙ্গে দেখা করতে আসে। বান্তেক প্রচণ্ড যন্ত্রণায় ছিল এবং বিসমানকে তাকে শেষ করে দিতে বলছিল। তখন বিসমান একটি বালিশ দিয়ে বান্তেকের মুখ চেপে ধরে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। ঠিক তখন কাবি ও লাবু সেখানে এসে যায়। তারা মনে করে বিসমান সুজানের জন্য বান্তেককে মেরেছে এবং এবার তাদের দুজনকে মেরে ফেলবে। বিসমান তাদের বোঝানোর চেষ্টা করে কেন সে বান্তেককে হত্যা করেছে, কিন্তু তারা তার কথা বিশ্বাস করে না এবং রাগ করে সেখান থেকে চলে যায়। রাতে প্রমোজাকে সুজানার বাড়িতে দেখা যায়। প্রমোজা তাকে জানায় বিসমান তার বাবার বিষয়ে কিছুই বলছে না, তাই সে বিসমানের সব অপরাধ প্রকাশ করে দেবে। কিন্তু সুজানা চায় না প্রমোজার কোনো ক্ষতি হোক, তাই সে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। কিন্তু প্রমোজা এবার আর কোথাও যেতে রাজি ছিল না। পরের দিন আমরা লাবুকে তার বাড়িতে দেখতে পাই। লাবুর স্ত্রী তাকে জানায় কেরেনশেতান গ্রাম থেকে এক মেয়ে এসেছিল। সে বলেছিল যে সে পবিত্র কোরআন শেখায়। সেই মেয়েটি লাবুর একটি ছবিও নিয়ে গিয়েছিল। লাবু বুঝতে পারে সে মেয়েটি আসলে সুজানা। অন্যদিকে সুজানা লাবুর উপর কালো জাদু করে। সে লাবুকে একটি নারকেল গাছে উঠাতে বাধ্য করে। লাবু যখন একেবারে গাছের উপরে পৌঁছে যায় তখন সুজানা তাকে নিচে লাফ দিতে বাধ্য করে। কালো জাদুর প্রভাবে লাবু নিচে লাফিয়ে পড়ে, ফলে তার দুই পা ভেঙে যায়, ঠিক যেমনভাবে একসময় সুজানার নিজের সঙ্গে হয়েছিল। এমনকি তার একটি পায়ের ভিতর নিচে থাকা একটি লোহার রডও ঢুকে যায়। লাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার পা কেটে ফেলতে হয়। বিসমান যখন লাবুর সঙ্গে দেখা করতে আসে তখন কাবি বিসমানকে লাবুর এই অবস্থার জন্য দায়ী করতে থাকে। সে বলে বিসমানই তাদের উপর কালো জাদু করেছে। এরপর কাবি সেখান থেকে চলে যায়। রাতে কাবি তার লোকদের নিয়ে বিসমানের সেমানের বাড়িতে যায়। তারা ধারণা ছিল বিসমানই কালো জাদু করাচ্ছে। তারা পুরো সেমানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সেমানের কিছু হয় না। তখন কাবি তার লোকদের জানায় সেমান নিজের উপর একটি প্রোটেক্টিভ স্পেল করেছে। সেই স্পেল ভাঙতে হলে সেমানের আঙ্গুল কেটে ফেলতে হবে। কাবির লোকেরা সেমানকে ধরে ফেলে এবং কাবি তার আঙ্গুল কেটে দেয়। এরপর তারা সেমানকে বাড়ির ভিতরে ফেলে দেয় এবং সে আগুনে পুড়ে মারা যায়। কাবি গিয়ে বিসমানকে জানায় যে সে তার সেমানকে পুড়িয়ে মেরেছে এবং এখন সে সেমান আর তাদের উপর কোনো কালো জাদু করতে পারবে না। কিন্তু বিসমান জানায় সে কাউকে কালো জাদু করার জন্য নির্দেশই দেয়নি। ঠিক তখন সুজানা আবার লাবুর উপর কালো জাদু করে। লাবুর কান দিয়ে ইল জাতীয় প্রাণী বের হতে শুরু করে এবং সে তীব্র যন্ত্রণায় মারা যায়। এবার কাবিও বুঝতে পারে যে বিসমান তাদের উপর কালো জাদু করেনি। সে বিসমানকে জানায় হয়তো সুজানা কোনো সেমানের সাহায্যে তাদের উপর কালো জাদু করছে।
তখন বিসমান দিরান, ক্লিবন ও তহিন নামে 3 অফিসারকে সুজানের বাড়ির উপর নজর রাখতে বলে। এ কথাগুলো প্রমোজা শুনে ফেলে। সে তখন বিসমানের বাড়িতে নিজের বাবার বিষয়ে জানতে এসেছিল, কিন্তু বিসমান আবারও তাকে একই কথা বলে, তার বাবা বেঁচে নেই। এরপর আমরা 3 অফিসারকে সুজানের বাড়ির বাইরে দেখতে পাই। তারা কালো জাদু নিয়ে আলোচনা করছিল। তাদের মধ্যে একজন কালো জাদু করা ব্যক্তির কাছে একটি ড্যাগার ও একটি ডুডুডল থাকে। এরপর আমরা আবার সুজানের বাড়িতে প্রমোজাকে দেখতে পাই। সে তাকে জানাতে এসেছিল যে বিসমানের সন্দেহ সুজানা কোনো শ্যামানের সাহায্যে তাদের উপর কালো জাদু করছে। তখন সুজানা তাকে সব সত্যি জানায়। সে বলে সে নিজেই তাদের উপর কালো জাদু করেছে এবং গায়ত্রীর কাছ থেকেই কালো জাদু শিখেছে, এবং যতক্ষণ না বিসমান ও তার লোকেরা শেষ হচ্ছে ততক্ষণ সে থামবে না। সুজানা প্রমোজাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে চায় না প্রমোজার কোনো ক্ষতি হোক। ঠিক তখন দিরান সেখানে আসে। সে ভেতর থেকে প্রমোজার কণ্ঠ শুনছিল। সুজানা তাকে বাড়ির ভিতরে গিয়ে দেখতে বলে, কিন্তু বাড়ির ভিতরে কাউকে পাওয়া যায় না। তবে দিরান সুজানার কালো জাদুর জিনিসপত্র দেখতে পায় এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার আগে সুজানা তার উপর কালো জাদু করে দিয়েছিল, ফলে দিরান কাউকে কিছু বলতে পারে না। দিরান চলে যাওয়ার পর সুজানা আবার প্রমোজাকে সেখান থেকে চলে যেতে বলে। প্রমোজা চলে যায়, কিন্তু পথে কাবি ও তার লোকেরা তাকে ধরে বিসমানের ক্লাবে নিয়ে যায়। সেখানে বিসমান প্রমোজাকে চলে যেতে বলে, কিন্তু প্রমোজা যেতে অস্বীকার করে। অন্যদিকে দিরান, তহির ও ক্লিবন বিসমানের কাছে যায়। দিরান জানায় সে জানে যে কে বিসমানের উপর কালো জাদু করেছে, কিন্তু সে সুজানার নাম বলতে পারছিল না। বিসমান দেখে সেখান থেকে চলে যায়। এরপর বিসমানের বাড়িতে আমরা সুজানাকে দেখতে পাই। সে বিসমানের উপর কালো জাদু করতে সেখানে এসেছিল, কিন্তু সে বিসমানের একটি প্রোটেক্টিভ ড্যাগার দেখতে পায়, যা তাকে কালো জাদু থেকে রক্ষা করছিল। ঠিক তখন বিসমানও বাড়িতে ফিরে আসে। সুজানা অন্য একটি ঘরে কালো জাদু করছিল। সুজানার কালো জাদু ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু বিসমানের প্রোটেক্টিভ ম্যাজিকও ছিল যথেষ্ট শক্তিশালী। ফলে দুজনেই মারাত্মকভাবে আহত হয়। সুজানা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার আওয়াজ শুনে বিসমান অন্য ঘরে যায়। সেখানে সে সুজানা এবং তার কালো জাদুর ড্যাগার দেখতে পায়। তখন সে সবকিছু বুঝে যায়। বিসমান সুজানাকে বেঁধে ফেলে। সে তাকে জানায় পৃথিবীর সব শক্তিশালী শ্যামান তাকে চিনে এবং প্রত্যেক শ্যামান তাকে একটি করে প্রোটেক্টিভ চার্ম দিয়েছে। তাই সুজানার সবচেয়ে শক্তিশালী কালো জাদুও তাকে শেষ করতে পারেনি। সুজানা বিসমানকে ঘৃণা করত এবং তাকে বিয়ে করতে চাইতো না। তাই বিসমান তার অন্য এক শ্যামানের কাছে গিয়ে সুজানার উপর সোল স্প্লিট স্পেল ব্যবহার করতে বলে। এই স্পেলের পর সুজানা কিছুই মনে রাখতে পারবে না, তার নামও না, তার নিজের অতীতও না। সে বিসমানের পুতুল হয়ে যাবে এবং বিসমান যা বলবে সে তাই করবে। হয়তো বিসমান তার প্রথম স্ত্রীর উপরই একই ধরনের কালো জাদু করছিল, না হলে তার মতো একজন নীচ মানুষের সঙ্গে কেই বা বিয়ে করতে চাইতো। এরপর বিসমান বাড়িতে ফিরে সুজানার উপর সেই স্পেল প্রয়োগ করে এবং সুজানা সবকিছু ভুলে যায়। কিন্তু দিন বিষয়টি দেখে ফেলেছিল এবং সে সুজানাকে সাহায্য করতে চেয়েছিল। এরপর বিসমান প্রমোজার কাছে যায় এবং তার মায়ের ছবি দেখতে পায়। প্রমোজা তাকে তার মায়ের একটি ছবি দেখায়, কিন্তু ছবিটি ছিল অর্ধেক। ছবিটি যে অংশটি ছিঁড়ে গিয়েছিল সেখানে আসলে প্রমোজার বাবার ছবি ছিল। প্রমোজার মায়ের ছবি দেখে বিসমান তাকে জানায় তার বাবার বিষয় সে এতদিন যা জেনে এসেছে সবাই মিথ্যা। আসলে প্রমোজার বাবার অনেক প্রেমিকা ছিল এবং সে প্রমোজার মাকে ছেড়ে যেতে চেয়েছিল। একদিন সে সত্যিই প্রমোজার মাকে ছেড়ে চলে যায়। এখন প্রমোজার বাবা এই পৃথিবীতে নেই। এবার বিসমান প্রমোজাকে বলে সে যেন সুজানার কাছ থেকে দূরে থাকে, কারণ পরদিন সুজানার সঙ্গে তার বিয়ে হতে যাচ্ছে। কিন্তু প্রমোজা সেটা বিশ্বাস করতে পারে না। তখন বিসমান তাকে সুজানার কাছে নিয়ে যায়, কিন্তু সুজানা প্রমোজাকে একদমই চিনতে পারে না। প্রমোজা বুঝে যায় বিসমান সুজানার সঙ্গে ভয়ঙ্কর কিছু করেছে। সে বিসমানের পেটে ঘুষি মারে, কিন্তু বিসমানে কিছুই হয় না। এরপর কাবি প্রমোজাকে মারতে শুরু করে, তবে বিসমান শেষ পর্যন্ত প্রমোজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে প্রমোজা দিনকে বিসমানের বাড়িতে দেখতে পায়। তারা দুজনেই সুজানাকে বাঁচাতে এসেছিল। তারা সুজানাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটি ভ্যানে তোলে। পুরো কাজে ক্লিবল ও তহির তাদের সাহায্য করছিল। ভ্যানের চালকরাও দিনারের বন্ধু ছিল এবং তারা বিসমানের বাড়িতে চাকরি করত। এরপর প্রমোজা সুজানাকে গায়ত্রীর কাছে নিয়ে যায় এবং সবকিছু জানায়। গায়ত্রী সুজানাকে দেখেই বুঝতে পারে তার উপর নিশ্চিতভাবে সোল স্প্লিট স্পেল প্রয়োগ করা হয়েছে। এরপর প্রমোজা সুজানাকে গায়ত্রীর কাছে রেখে একটি জরুরি কাজে চলে যায়। প্রমোজা চলে যাওয়ার পর সে শ্যামান যে সুজানার উপর সোল স্প্লিট স্পেল ব্যবহার করেছিল সুজানার শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে গায়ত্রীর উপর আক্রমণ করতে শুরু করে। গায়ত্রী একটি গোপন চার্মের সাহায্যে সুজানাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু সে শ্যামান গায়ত্রীকে তুলে বাড়ির বাইরে ছড়ে ফেলে দেয় এবং চার্মটি ছেড়ে ফেলে। তবুও গায়ত্রী হাল ছাড়ে না। একটা ভাঙ্গা মাটির পাত্রের টুকরায় নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে সে চার্মটি আবার হাঁকে। এর ফলে সে সুজানাকে শ্যামানের স্পেল থেকে মুক্ত করে এবং সেই শ্যামানও মারাত্মকভাবে আহত হয়। পরদিন সকালে বিসমান জানতে পারে সুজানা নিখোঁজ। সে কাবি ও তার সব লোকদের গিয়ে গ্রামের সবাইকে ডেকে সুজানাকে খুঁজতে পাঠায়। এদিকে সুজানা পুরোপুরি জ্ঞান ফিরে এসেছিল। সে গায়ত্রীকে বিসমানের প্রোটেক্টিভ চার্ম সম্পর্কে জানায়। তখন গায়ত্রী সুজানাকে তার সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর কালো জাদুর কথা জানায়। সে সতর্ক করে বলে যে কালো জাদু সুজানা শিখতে যাচ্ছে তার নাম বাম্বু ব্যান্ড অর ব্ল্যাক ম্যাজিক।
এই কালো জাদুর কারণে একজন মানুষের মৃত্যু অত্যন্ত ভয়ঙ্করভাবে হয় এবং তার শরীর পর্যন্ত ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটি নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কালো জাদু শুধু বিসমানের শেষ করবে না, তার পুরো বংশকেও শেষ করে দেবে, অর্থাৎ বিসমানের সন্তানদেরও। সুজানা তখন বলে, বিসমানের তো কোনো সন্তানই নেই। এরপর গায়ত্রী তাকে আরও একটি সতর্কতা দেয়। সে জানায়, বাম্বু ব্যান্ডল ব্ল্যাক ম্যাজিক একবার প্রয়োগ করা হলে সেটিকে আর থামানো যায় না। এমনকি যে ব্যক্তি এই কালো জাদু ব্যবহার করছে সেও এটিকে থামাতে পারবে না। যদি সে এটিকে থামানোর চেষ্টা করে তাহলে সে নিজেই মারা যাবে। অর্থাৎ সুজানা একবার এই কালো জাদু করার পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেও বা সেটি থামানোর চেষ্টা করলেও সে নিজেই মারা যাবে। সহজভাবে বললে এই স্পেল প্রয়োগ করার পর সেটি আর পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে কাবি গ্রামের সবাইকে সুজানাকে খুঁজতে বলে, কিন্তু প্রমুজা গ্রামের লোকদের কাবি ও তার লোকদের বিরুদ্ধে লড়াই করতে বলে। কারণ বিসমান গ্রামের কৃষকদের জমিতে বিষ ঢেলেই তাদের ফসল নষ্ট করে দিত। এরপর কৃষকদের তার কাছ থেকে ঋণ নিতে হতো। পরে বিসমান আবার তাদের ফসল নষ্ট করে দিত। কৃষকরা যখন সেই ঋণের টাকা ফেরত দিতে পারত না, তখন বিসমান তাদের জমি দখল করে নিত। অর্থাৎ লাভ যেদিকে হোক সবকিছু বিসমানের। গ্রামের মানুষদের সাহায্য করার জন্য বিসমানের লোকেরা অনেক পাথর ও অস্ত্র নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে গ্রামের মানুষ এবং বিসমানের লোকদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ বিসমানের অনেক লোক মারা যাচ্ছিল। তার ওপর গায়ত্রীর শক্তিশালী কালো জাদুর কারণে বিসমানের প্রোটেক্টিভ চার্মগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তবে তার ক্লাবে একটি শক্তিশালী চার্ম রাখা ছিল, তাই বিসমান কাবি ও কয়েকজন লোককে নিয়ে ক্লাবের দিকে যেতে শুরু করে। প্রমুজাও একটি ট্রাকে গ্রামের লোকদের নিয়ে তাদের পিছনে। এরপর গ্রামের মানুষ বিসমানের ক্লাবে আগুন লাগিয়ে দেয় এবং তার গাড়ি ও অন্যান্য জিনিসপত্র ভেঙে ফেলে, কারণ এসবই তাদের কাছ থেকে নেওয়া টাকায় কেনা হয়েছিল। ক্লাবের ভিতরে বিসমান ও কাবি সেই ড্রয়ারের চাবি খুঁজে পাচ্ছিল না, যেখানে শক্তিশালী চার্মটি রাখা ছিল। তাই তারা ড্রয়ার ভেঙে চার্ম রাখা বক্স বের করে ফালানোর চেষ্টা করে, কিন্তু কাবির উপর একটি জ্বলন্ত কাঠের টুকরো এসে পড়ে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। বিসমান তাকে সাহায্য করার পরিবর্তে তার গাড়ির চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে কাবির জ্ঞান ফিরে আসে, কিন্তু গ্রামের এক ব্যক্তি তাকে কাঠের টুকরো দিয়ে মারতে মারতে আবার অজ্ঞান করে দেয়। শেষ পর্যন্ত কাবির সেখানেই পুড়ে মারা যায়। এতে বোঝা যায় বিসমানের নিজের ছাড়া অন্য কারো প্রতি কোনো ভালোবাসা ছিল না। এরপর প্রমোজা একটি বাইক নিয়ে বিসমানের পিছু নেয়। অন্যদিকে সুজানা বিসমানের উপর বাম্বু ব্যান্ডল ম্যাজিক প্রয়োগ করতে শুরু করে। বিসমানকে শেষ করার জন্য সে লাবু ও বান্তেকের আত্মাকে ডেকে আনে। দুজনের ভূতকে দেখে বিসমান প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে বাগ্গার কি নির্মম পরিহাস, বিসমানের গাড়ি গিয়ে একটি বাস ভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর বিসমান বাসের মধ্যে আটকে যায়। ঠিক তখন প্রমোজা সেখানে এসে পৌঁছায়। সে বিসমানকে সাহায্য করতে চায় এবং সাহায্য আনার জন্য সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু সুজানা বিসমানের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং বিসমান মারা যায়। অবশেষে সুজানা তার প্রতিশোধ নিতে সক্ষম হয়। এর কয়েকদিন পরের দৃশ্যে আমরা প্রমোজা ও সুজানাকে কর্মস্থানে দেখতে পাই। তারা দুইজন এক অপরকে বিয়ে করার কথা বলছিল। ঠিক তখন বিসমানের কয়েকজন চাকর সেখানে আসে। তারা প্রমোজার জন্য বিসমানের একটি চিঠি নিয়ে এসেছিল, যেটি বিসমান মারা যাওয়ার কয়েকদিন আগেই লিখেছিল। প্রমোজা চিঠিটি খুলে দেখে সেখানে তার মায়ের সে একই ছবি রয়েছে যেটি তার কাছেও ছিল, কিন্তু ছবিটি সম্পূর্ণ ছিল না। আর ছবিতে প্রমোজার মায়ের সঙ্গে আর কেউ নয়, বিসমান নিজেই ছিল। হ্যাঁ, এখানে আসে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। বিসমানই ছিল প্রমোজার বাবা। বিসমান প্রমোজার জন্য একটি চিঠিও লিখে গিয়েছিল। সেখানে সে লিখেছিল প্রমোজা একজন খুব ভালো ছেলে এবং সে চায় না প্রমোজা তার মতো হয়ে যাক। বিসমান জানতো সুজানা তাকে শেষ করে দেবে, তাই সে তার সমস্ত সম্পদ ও সম্পত্তি প্রমোজার নামে করে দিয়ে যায়। প্রমোজা সেই সম্পদ দিয়ে যা ইচ্ছে করতে পারবে, এমনকি ভালো কাজও করতে পারবে। এসব জানার পর প্রমোজা খুব দুঃখিত হয়ে যায়, কারণ পুরো জীবন সে তার বাবাকে খুঁজে এসেছে। এমনকি সে এই গ্রামেও এসেছিল নিজের বাবাকে খুঁজতে। অন্যদিকে সুজানা যখন জানতে পারে প্রমোজা আসলে বিসমানের ছেলে, তখন সে ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারে প্রমোজাও খুব শীঘ্রই মারা যাবে। রাতে আমরা প্রমোজাকে সুজানা বাড়িতে দেখতে পাই, কিন্তু সুজানা তখন অনেক আহত ছিল। প্রমোজা তার কাছে যেতে চাইলে সুজানা দরজা বন্ধ করে দেয়। সে প্রমোজাকে সবকিছু জানায়। সুজানা অনিচ্ছাকৃতভাবে বিসমানের উপর এমন একটি কালো জাদু করছিল যা বিসমানের পুরো বংশধরকে শেষ করে দেবে, কারণ প্রমোজা বিসমানের ছেলে এবং এই সত্যটি সুজানা জানতো না। তাই প্রমোজাও খুব শীঘ্রই মারা যেতে চলেছিল। কিন্তু প্রমোজা একজন ভালো মানুষ, তাই সুজানা তাকে মরতে দিতে পারে না। সে সেই কালো জাদু ফিরিয়ে নেয়। পরে প্রমোজা বেঁচে যায়, কিন্তু সুজানা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। মারা যাওয়ার আগে সুজানা প্রমোজাকে জানায় সে সবসময় প্রমোজার মতো একজন ভালো মানুষের সঙ্গে বিয়ে করতে চেয়েছিল। আসলে সুজানা নিজেও ভালো ছিল, তার বাবাও ভালো মানুষ ছিলেন, কিন্তু পরিস্থিতি ও মানুষের অত্যাচারই তাকে এমন করে তুলেছিল। এরপর সুজানার পেটের ভেতর থেকে সেই আগুনের গোলাটি বেরোয় আসে। এর ফলে তার পেট ফেটে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। প্রমোজা শুধু তার পাশে বসে কাঁদতে থাকে। কয়েক সপ্তাহ পরের দৃশ্যে দেখা যায় প্রমোজা গ্রামের মানুষকে অবশেষে জানিয়ে দেয় যে সে বিসমানের ছেলে। গ্রামের মানুষ এতে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবছিল প্রমোজাও হয়তো বিসমানের মতো হয়ে যাবে। কিন্তু প্রমোজা সবাইকে অবাক করে দিয়ে তার বাবার দখল করা জমি গ্রামের মানুষদের ফিরিয়ে দেয়।
শুধু তাই নয়, সে তাদের সব ঋণও মাফ করে দেয়। এতে গ্রামের সবাই খুব খুশি হয়ে যায়। এরপর আমরা সুজানার আত্মাকে দেখতে পাই। মানব জগৎ ছেড়ে যাওয়ার আগে সে শেষবারের মতো প্রমোজাকে দেখতে এসেছিল। এদিকে গ্রামের মানুষ প্রমোজাকেই তাদের নতুন চিফ হিসেবে নির্বাচিত করে। এরপর আমরা প্রমোজাকে সুজানার কবরের পাশে দেখতে পাই। সে সুজানার কবরের উপর তাদের পরিবারের একটি ছবি রেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু সুজানার আত্মা তখন সেখানে দাঁড়িয়েছিল এবং প্রমোজার দিকে তাকিয়েছিল। প্রমোজা তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে সুজানার উপস্থিতি অনুভব করতে পারছিল। আর এই আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়।